তাই বিষ প্রয়োগ করে হত্যা করা হয় না সেটা নয়। আর শুভেন্দু অধিকারী এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গলের সবচেয়ে জনপ্রিয় মাস লিডার, জননেতা তাকে বলা যায়। সেক্ষেত্রে বাংলাদেশকে কোথাও যেন একটা মুসলমান কান্ট্রিতে পরিণত করার একটা ওনার প্রস্তাব দিয়েছেন, এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? বাংলাদেশ স্বাধীনতার ক্ষেত্রে হিন্দুদের অবদান কম নয়। এই ফান্ডামেন্টালিস্ট গোষ্ঠীগুলো তারা বেসিক্যালি মূর্খ, ইসলামিক ফান্ডামেন্টালিস্ট যারা চর্চা করে। আমেরিকা যদি বাংলাদেশের উপর ট্রেড এম্বার্গো আরোপ করে, দেশটা ডাহা মরে যাবে একেবারে। বাংলাদেশের জন্য অতি খারাপ ভবিষ্যৎ অপেক্ষা করে আছে। বাংলাদেশে যেটা দরকার সেটা হচ্ছে অবিলম্বে যে সরকারটাকে উৎখাত করেছিল সেই সরকারটাকে ক্ষমতায় বসাতে হবে। পরশুদিনের বাচ্চা ছেলে যারা সমন্বয়ক নাম করে দাপিয়ে বেড়াচ্ছে এবং তারা সব ইসলামাইজেশনের গল্প করছে, এই অপগণ্ডদের দ্বারা বাংলাদেশের সরকার চলে না, রাষ্ট্রকে এরা চালায় না। প্রথম যে প্রশ্নে আসছি সেটি হলো, আজকে অর্জুন সিং তিনি তলব করার পর বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বললেন যে রাশিয়া থেকে কোনো বিষক্রিয় জাতীয় একটি পদার্থ নিয়ে আসা হয়েছে এবং মূল উদ্দেশ্য হলো শুভেন্দু অধিকারী এবং অর্জুন সিংয়ের মতো যে বিজেপির নেতারা রয়েছেন তাদেরকে মেরে ফেলা। এমন ষড়যন্ত্রে তিনি একটা সবার সামনে এসে স্বীকারোক্তি করেছেন। কি বলবেন এই বিষয়টি নিয়ে? অভিযোগটা অত্যন্ত গুরুতর এবং আমি মনে করি এর প্রপার ইনভেস্টিগেশন হওয়ার দরকার। বিষ দিয়ে প্রতিদ্বন্দ্বীকে মেরে দেওয়া এটা কিন্তু বিশ্বের রাজনীতির অনেক জায়গায় ঘটেছে, একেবারে ঘটে নেই বলবো না। আমি তোমাকে উদাহরণ দিচ্ছি, সেটা হচ্ছে দেখবে আমেরিকার সিআইএ এমনি বিখ্যাত বা কুখ্যাত যাই বলো না কেন সংস্থাটাকে, ওরা 20-25 বছর অন্তর অন্তর ওদের সব ফাইলগুলোকে ওপেন করে দেয়। ওরা দেখে কোথাও ভুল হলে বিচার করো, ঠিক থাকলে প্রশংসা করো, ওদের ওইসব লুকোচাপা কিছু নেই। তো সেই সিক্রেট ফাইলগুলোতে দেখা গেছে যে একাধিকবার ফিদেল কাস্ত্রোকে, কিউবার প্রেসিডেন্ট ফিদেল কাস্ত্রোকে হত্যার চেষ্টা করেছে সিআইএ। একাধিকবার জুতোর মধ্যে বিষ রেখে দেওয়া, চেয়ারে বিষ রেখে দেওয়া, বাথরুমে যে সাবান ব্যবহার করবেন সাবানে বিষ মিশিয়ে রাখা, এগুলো বহুবার কিন্তু তার শরীরের উপর অ্যাটেম্প্ট নেওয়া হয়েছে। তাই বিষ প্রয়োগ করে হত্যা করা হয় না সেটা নয়। ইতিহাসে আমি তোমাকে উদাহরণ দিলাম, অতি সম্প্রতি রাশিয়ায় যারা বিরোধিতা করেছেন এরকম অনেকের রহস্যজনক মৃত্যু ঘটেছে এবং অনেকে মনে করছেন যে সেক্ষেত্রেও বিষের একটা। কিন্তু এই যে তথ্য ভেতরের যে এত বড় একটা অভিযোগ উনি করছেন অর্জুন সিং, সেখান দাঁড়িয়ে কেন্দ্রীয় তদন্তকারীর কাছে কোনো খবর এলো না, অর্জুন সিং এর কাছে কি করে এই খবর চলে এলো? এখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে খবর এসেছে কি আসেনি সে তো আমি জানি না, এবং এলেও তারা বলবে না, কারণ এই তথ্যগুলো তার হাতে কেউ বলে বেড়ায় না, সেটা গোপনে সে নিয়ে অনুসন্ধান করে। তাই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে খবর এসছে কি আসেনি এই মুহূর্তে বলা খুব মুশকিল। এলেও তারা গোপনে তদন্ত করবে, এটা হাটে হারিয়ে কেউ কোথাও ভাঙে না। একজন রাজনৈতিক নেতা, তিনি তার মতো কথা বলেছেন। রাজনৈতিক নেতা এবং একটা ইনভেস্টিগেটিভ এজেন্সি, তাদের কাজকর্ম বা তাদের কর্মপদ্ধতির মধ্যে তো পার্থক্য রয়েছেই। আর সবচেয়ে বড় কথা, আমি বিশ্বাস অবিশ্বাস কিছুই করছি না, কিন্তু পশ্চিমবাংলায় রাজনৈতিক ক্ষমতাকে কেন্দ্র করে শাসক দল যে জায়গায় পৌঁছেছে, মানে ক্ষমতায় থাকার জন্য ওরা যা খুশি তাই করতে পারে। গতকাল 6টা বিধানসভা উপনির্বাচন নয় উপনির্বাচন, তাতে এরা যা কাণ্ড করেছে, তাণ্ডব চালিয়েছে। মেদিনীপুরে দেখা গেল একেবারে প্রকাশ্যে যে তৃণমূলের যে কাউন্সিলর আছে তার স্বামী সহ তাকে তৃণমূলেরই কয়েকজন গোষ্ঠী তারা জুতো নিয়ে মারধর করছে। পরে বলছি, তা আমি গতকাল ধরো আমি বলছি 6টা আসলে 6টাই যদি তৃণমূল হেরে যেত তাহলে কি সরকারটা পড়ে যেত? পড়তো না। আচ্ছা 6টায় যদি 6টা তৃণমূল জিতে যায় তাহলে নতুন করে কি হবে? কিন্তু তারপরেও তারা এটা করতে গেছে একটাই কারণে, তারা দেখাতে চেয়েছে যে দেখো আমাদের প্রতি জনগণের সমর্থন কিরকম রয়েছে এবং কাউকে একটা ইঞ্চি জায়গা ছাড়বে না, জায়গা ছাড়লে পকেটের টান পড়ে যাবে। ফলে ক্ষমতা এবং পকেট, ক্ষমতা এবং অর্থাগম, এগুলো যেভাবে এই দলটার রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়েছে, এই দলটার বিশ্বাসযোগ্যতা শেষ হয়ে গেছে। খুব ভয়ঙ্কর খারাপ কিছু লোকের হাতে পশ্চিমবঙ্গের ক্ষমতাটা চলে গেছে এবং এরা জেনে শুনে সেই ক্ষমতাটাকে ব্যবহার করছে। তাই অর্জুন সিং এর এই অভিযোগ, আমি আবার বলছি, সেই অভিযোগটা উনি করেছেন। আমি জানি না এর সত্যি কি মিথ্যে কি, বাট দ্যাট শুড বি প্রপারলি ইনভেস্টিগেটেড এবং যারা এই কাণ্ডটি করেছে যদি কেউ করে থাকে তাহলে তার বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া উচিত। কারণ পশ্চিমবঙ্গের রাজনীতিতে কিন্তু এই ব্যক্তি হত্যা চালু হয়ে গেছে অনেকদিন ধরে। 2021-এর 2রা মের পরে বিজেপি কর্মী সমর্থকদের ভয়াবহ নির্যাতন হয়েছিল, মহিলাদের উপর নির্যাতন হয়েছিল, আমরা একটাও ভুলিনি কিন্তু, এবং বহু বিজেপি কর্মী প্রাণ দিয়েছেন। ফলে ব্যক্তি হত্যা এখানে ক্ষমতার জন্য ঘটেনি তা নয়, কিন্তু মানে এরপর এটা যদি চলতে থাকে যে সিনিয়র কিছু মানুষ যারা দলকে সামনে থেকে নেতৃত্ব দেন তাদের যদি এইভাবে
ক্ষতি করার চেষ্টা করা হয়, সে তো ভয়ঙ্কর ব্যাপার। ন্যাচারালি একজন রাজনৈতিক নেতা যখন একটা বক্তব্য রেখেছেন তাকে তো নিশ্চয়ই গুরুত্ব দিতে হবে এবং সেটা প্রপারলি ইনভেস্টিগেট করতে হবে, কেন্দ্রীয় সরকারকে ইনভেস্টিগেট করতে হবে, তা নইলে কিন্তু এ রাজ্যে রাজনীতিটা একটা ভয়ঙ্কর জায়গায় চলে যাবে। তাহলে এই যে বিজেপি দুজন নেতা রয়েছে, বিরোধী দলনেতা এবং অর্জুন সিং, দুজনের কি নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হবে কেন্দ্রের তরফ থেকে? দুজনেই যথেষ্ট নিরাপত্তার মধ্যে রয়েছেন, কিন্তু এটা তো ঠিক যে যারা রাজনৈতিক নেতা, আমি ওই লেভেলে রাজনীতি করি না, কিন্তু একটা ছোটখাটো লেভেলে আমি তো রাজনীতি করি। বহু মানুষ আসে, কথা বলে, আমি কোনো একটা অনুষ্ঠানে গেলে শয়ে শয়ে মানুষ আসে, হাত মেলায়, কথা বলে, ফোন নাম্বার নেয়, পাশে দাঁড়িয়ে সেলফি তোলে, দূর থেকে বলে যে আমি দাঁড়িয়ে আছি, ছবি তুলে দিন স্যারের সাথে, এগুলো তো ঘটে। আমি একেবারে সাধারণ মানের একজন রাজনৈতিক কর্মী, তা আমার সঙ্গে যদি এইটা হয়, মানে লোকে এতটা ছবি তোলা বা ইয়ে করে, তাহলে শুভেন্দু অধিকারী যে র্যাঙ্কের নেতা, তার প্রতি তো মানুষের আকর্ষণ থাকবেই। আর শুভেন্দু অধিকারী এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গলের সবচেয়ে জনপ্রিয় মাস লিডার, জননেতা তাকে বলা যায়, ফলে তার প্রতি মানুষের একটা আবেগ থাকবে, মানুষ তার কাছে যাওয়ার চেষ্টা করবে, কথা বলার চেষ্টা করবে, ছুঁয়ে দেখার চেষ্টা করবে, তাকে তার বাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা করবে। এটা খুব স্বাভাবিক, একজন জননেতার ক্ষেত্রে এটা ভালো মানে হয়, এবং এটা তো একজন নেতার কাছে গর্বের বিষয়, শুভেন্দু অধিকারীর ক্ষেত্রে গর্বের বিষয় যে মানুষ এত ভালোবাসে ওনাকে। সেই সুযোগ নিয়ে কেউ যদি ক্ষতি করার চেষ্টা করে তাহলে তো সেটা আরো সাবধান হতে হবে, এবং কেন্দ্রীয় যে নিরাপত্তা রয়েছে তাকে ফুলপ্রুফ নিরাপত্তা করতে হবে এবং দেখতে হবে যাতে পশ্চিমবঙ্গের মানুষের কাছে অত্যন্ত আদরের যে নেতা তার কোনো রকম ক্ষতি না হয়, সেটা কিন্তু দেখার দরকার। দাদা, এছাড়াও আমরা দেখলাম যে ইউনূস যে সরকার রয়েছে বাংলাদেশে, তিনি একেবারে ঘোষণা করছেন যে 90% যেহেতু মুসলমান রয়েছে বাংলাদেশে, সেক্ষেত্রে বাংলাদেশকে কোথাও যেন একটা মুসলমান কান্ট্রিতে পরিণত করার একটা ওনার প্রস্তাব দিয়েছেন। এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? না, বাংলাদেশ তো বহুদিন ধরে মুসলমান কান্ট্রি প্রায় পরিণত হয়েই গেছে। এটা তোমাকে বলি, 1971-72 সালে যখন বাংলাদেশ তৈরি হলো, তখন তার মূল যে ভাবনা ছিল সেটা হচ্ছে ধর্মনিরপেক্ষতা, এবং বাংলাদেশকে স্বাধীন করার জন্য সেখানে যে 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে তার অর্ধেকের বেশি হয়তো হিন্দু, বা 20 লক্ষই হয়তো হিন্দু। যে মহিলাদের সম্মান নষ্ট হয়েছে 3-4 লক্ষ, তার একটা বড় অংশ কিন্তু হিন্দু মহিলা। তাই বাংলাদেশ স্বাধীনতার কিন্তু হিন্দুদের অবদান কম নয়, অনেকের চেয়ে অনেক বেশি। কিন্তু দেখা গেল 1975 সালে শেখ মুজিবুর রহমানকে হত্যা করার পরে যেভাবে ওখানে এই স্বৈরাচারী শক্তি জাঁকিয়ে বসলো, তারা প্রত্যেকে পাকিস্তানপন্থী এবং তারা কেউই একটা ধর্মনিরপেক্ষতা চায় না। ফলে ধর্মনিরপেক্ষতা কিন্তু ধীরে ধীরে বাংলাদেশে ব্যাকসিটে চলে গেছে এবং সেখানে কট্টর মৌলবাদী শক্তি, ইসলামিক মৌলবাদ সেখানে প্রাধান্য পেয়েছে। তোমাকে দুজনের কথা বলবো, একজন জিয়াউর রহমান এবং তারপরে এইচ.এম. এরশাদ। জিয়াউর রহমান এই ইসলামাইজেশনের কাজটা শুরু করে দিয়েছিলেন, আর এইচ.এম. এরশাদ তো বাংলাদেশকে ফর্মালি একটা ইসলামিক কান্ট্রিতে পরিণত করেছিলেন। কেবলমাত্র যখন আবার 15 বছরের জন্য শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন, তিনি চেষ্টা করেছিলেন যাতে ধর্মনিরপেক্ষতা সামান্য একটু টিকে থাকে। তাহলে পুরো পেরেছেন আমি বলবো না, কারণ সেখানে তারপরেও হিন্দুদের উপর অত্যাচার হয়েছে, হিন্দুদের সংখ্যা দিনের পর দিন কমে গেছে। তারপর ধরো আমরা দেখেছি যে বাংলাদেশে ওই হেফাজতে ইসলাম তারা জাঁকিয়ে বসেছে, মাদ্রাসায় যারা পড়াশোনা করেছে ওই সব খারিজি মাদ্রাসা, তাদের প্রশাসনের ভেতরে ঢোকার সুযোগ করে দিয়েছেন শেখ হাসিনা। ফলে শেখ হাসিনাও কোথাও না কোথাও একটা কম্প্রোমাইজ করে ফেলেছিলেন, তার মূল্য তাকে কিন্তু দিতে হচ্ছে। ইসলামিক ফান্ডামেন্টালিস্ট গ্রুপগুলো কিন্তু ক্ষমতা দখল করে নিয়েছে এবং তারাই এখন বাংলাদেশকে ইসলামিক কান্ট্রি ঘোষণা করার চেষ্টা করছে। কিন্তু একটা জিনিস আমি বলে দিই যে বাংলাদেশের যারা এই কাজগুলো করছে, বাংলাদেশের আমি বিভিন্ন টেলিভিশন চ্যানেলগুলো দেখি বা মানে মোবাইলে বা তোমার ইউটিউব চ্যানেলে যেগুলো আসে, এরা কিন্তু একটা জিনিস বেসিক্যালি ভুল করছে। বাংলা ভাষীরা কিন্তু পাকিস্তানিদের মতো ওইরকম ভয়ঙ্কর কমিউনাল হতে যদি হয় তাহলে নিজের বিপদ নিজে ডেকে আনবে, নিজের পায়ে নিজে কুড়ুল মারবে। কারণ বাঙালির জাতিসত্তার সঙ্গে এটা কিন্তু খাপ খায় না। হতে পারে এইখানকার পূর্ববঙ্গের যে সমস্ত মুসলিম মানুষজন এখন হঠাৎ করে পাকিস্তান হওয়ার স্বপ্ন দেখছে, উর্দু পড়াশোনার কথা ভাবছে, ইত্যাদি ইত্যাদি এইসব প্রকাশ্যে দাবিগুলো আসছে, তারা জানে না যে তাদের অধিকাংশেরই পূর্বপুরুষ কিন্তু হিন্দু ছিল, হিন্দু থেকে তারা মুসলিম হয়েছিল। ফলে তাদের রূপটাকে যেন তারা ভুলে না যায়। আমি বলছি না কাউকে যে তোমরা হিন্দু হয়ে যাও, কিন্তু তোমাদের মধ্যে হিন্দু ধর্মের যে উদার্য, সে উদার্যের তো একটা ইতিহাস রয়েছে, সেটাকে ভুলে গিয়ে তোমরা যদি একেবারে আরব দেশ বা পাকিস্তান বলতে চাও, হবে কি একটা ইমব্যালেন্স হয়ে যাবে এবং বাংলাদেশ ক্রমশ ধ্বংসের পথে এগিয়ে যাবে। দয়া করে নিজের দেশটাকে আফগানিস্তান করো না। আফগানিস্তান করলে বিপদটা হবে তোমাদের, ভারতের কিচ্ছু হবে না, তোমাদেরই বিপদ হবে।
একটাই হতে পারে, সেখানকার যে সংখ্যালঘিষ্ঠ হিন্দু বৌদ্ধ তারা হয়তো দেশ ছাড়ার কথা ভাববে, ভয় পাবে ইত্যাদি ইত্যাদি। কিন্তু একটা জিনিস জেনে রাখো যে তোমার দেশকে মানে খাবার দিতে হবে, তোমার দেশকে চিকিৎসা দিতে হবে। তোমরা অ্যান্টি ইন্ডিয়ার কথা বলছো, আর এখানে চিকিৎসা না করলে তোমার দেশটা একেবারে মাঠে মারা যাবে, লোকগুলো ডাহা মরে যাবে। এখানে এই ভারতীয় জিনিস বয়কটের কথা বলছো, আর ভারত চাল না পাঠালে তোমার চালের দাম 500 টাকা হয়ে যাবে। আনতে পারবে? জাহাজে করে চাল পাকিস্তান চাল দেবে? পাকিস্তান নিজেই চাল করে নাকি? সুতরাং এগুলোই মূর্খের দল একটু ভাবা উচিত। মুশকিল হচ্ছে এই ফান্ডামেন্টালিস্ট গোষ্ঠীগুলো, তারা বেসিক্যালি মূর্খ। ইসলামিক ফান্ডামেন্টালিস্ট যারা চর্চা করে একদম তাদের বুদ্ধিহীন বলে, তারা এই ধরনের কথাবার্তা বলে, জানে না কিছু না। যত তাড়াতাড়ি এদের বোধ শক্তি আসে ততই মঙ্গল, তা নইলে নিজের বিপদ নিজে ডেকে আনবে। আগামী দিনে ভয়ঙ্কর ভবিষ্যৎ ওদের জন্য অপেক্ষা করে আছে। আপনি একটি পার্টিতে মুখপাত্র রয়েছেন বিজেপিতে, তাছাড়াও আপনি ব্যক্তিগত জীবনে একজন রাষ্ট্রবিজ্ঞানের একজন অধ্যাপক রয়েছেন। সেক্ষেত্রে বাংলাদেশের ভবিষ্যৎ কি হতে পারে বলে মনে করছেন? বাংলাদেশের মানুষজন যত তাড়াতাড়ি সম্ভব বাস্তবটাকে যদি বুঝতে পারে তাহলে বাঁচবে, নইলে বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে, কেউ বাঁচাতে পারবে না। ভয়াবহ দুর্ভিক্ষ হবে, তাদের পাশে কেউ থাকবে না। এবং ওদের বোঝা উচিত যে আমেরিকান ডিপ স্টেট, যে ডিপ স্টেটের অন্যতম প্যাট্রন ছিল এই মানে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন, আগামী 2 মাসের মধ্যে ওরা কিন্তু চলে যাচ্ছে। এরপর ডোনাল্ড ট্রাম্প আসবে। ডোনাল্ড ট্রাম্প এদের দুচক্ষে দেখতে পারে না। ট্রাম্পের জয় বাংলাদেশের জন্য কি ভবিষ্যৎ এনে দিতে পারে? পরিষ্কার বলে দিচ্ছি, ডোনাল্ড ট্রাম্প এক্স হ্যান্ডেলে পরিষ্কার করে বলেছেন যে যেভাবে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে ওটা উনি একদম ভালো চোখে দেখছেন না। এরপর এই ঘটনা যদি ঘটে এবং আমেরিকা যদি বাংলাদেশের উপর ট্রেড এম্বার্গো আরোপ করে, দেশটা ডাহা মরে যাবে একেবারে। এমনিতে এইটুকু ছোট দেশে 18 কোটি মানুষ, বাংলাদেশ এখন গোটা দুনিয়াতে মানুষ সাপ্লাই করে। বিভিন্ন জায়গায় বাংলাদেশের লোকজন পালিয়ে যায়, গিয়ে এখানে খেতে পায় না, চলে যায়, দিয়ে ওখানে ফুটপাতে থাকে, ফুটপাতে জিনিস বিক্রি করে। তুমি ইউরোপের বিভিন্ন দেশ যাবে, আমেরিকায় যাবে, একটা মানে বাংলাদেশের লোক পাবে, সবাই বাংলায় কথা বলছে, ওখানে কিছু করছে, দেশে কিছু করতে পারছে না, ভারতে পালিয়ে আসে। ফলে এইরকম একটা দেশ যাদের না পেটে খাবার না কিছু, সেখানে একটা মানুষ সে চেষ্টা করেছিল দেশটাকে সামনের দিকে নিয়ে যেতে, শেখ হাসিনা। তিনি বাংলাদেশকে খাদ্যে অনেকটাই স্বনির্ভর করতে পেরেছিলেন। বাংলাদেশের যে ফরেন যে ডেট সেটাকে অনেকটা কমাতে পেরেছিলেন এবং দেশের অর্থনৈতিক উন্নতি দেখে বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক অর্থ সংস্থা বাংলাদেশকে তারা কিন্তু মানে একেবারে এলডিসি মানে লিস্ট ডেভেলপড কান্ট্রি থেকে তারা ডেভেলপিং কান্ট্রিতে একটা মর্যাদা দিয়েছিল যে দেশটা এবার উন্নতি করছে আর অতি অনুন্নত দেশ নয়। গোটা সিস্টেমটাকে এরা তছনছ করে দিল এই ছাত্র নামধারী কিছু নেতা। ওরা কি ছাত্র আমি বুঝি না, কিন্তু পরিষ্কার বোঝাই যায় যে তারা ক্ষমতার জন্য এরকম করছে। ক্ষমতা গাড়ি, এখন কোনো ছাত্র নেতাকে উপদেষ্টা করলে বাকিরা খেপে গিয়ে তেড়ে যাচ্ছে, মারপিট হচ্ছে। আর শেখ হাসিনা কে ওরা ভাবছে দেশে নিয়ে গিয়ে বিচার করবে, ওরা স্বপ্ন দেখছে আর কি। আমি পরিষ্কার বলে দিচ্ছি যে বাংলাদেশের জন্য অতি খারাপ ভবিষ্যৎ অপেক্ষা করে আছে। বাংলাদেশে যেটা দরকার সেটা হচ্ছে অবিলম্বে যে সরকারটাকে উৎখাত করেছিল সেই সরকারটাকে ক্ষমতায় বসাতে হবে, কারণ ওদের আইনে এই ধরনের তত্ত্বাবধায়ক সরকারের কোনো নিয়ম নেই, ওদের সংবিধানে নেই। বাংলাদেশের সংবিধানে কিছু অংশ আমাদের ক্লাসে ছেলেমেয়েদের পড়াতে হয়, এইসব ফালতু জিনিস নেই। এরা যারা করছে ঘোরতর বেআইনি কাজ করছে এবং যার জন্য এদের যাবজ্জীবন জেল বা অনেক কিছু করতে পারে আগামী দিনে যদি হাসিনা ক্ষমতায় আসে। আরেকটা কথা হচ্ছে শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে বলা যেতে পারে যে ঠিক আছে আপনি ক্ষমতায় আগে বসুন, তারপরে একটা নিরপেক্ষ নির্বাচন হোক, এটা যদি কেউ দাবি করে তবু ঠিক আছে, কিন্তু প্রথমে শেখ হাসিনাকে ক্ষমতায় অধিষ্ঠিত করতে হবে, তারপরে বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া আবার রোল করতে শুরু করবে। এই মানে মোহাম্মদ ইউনূসের মতো অপদার্থ এবং এই কিছু পরশুদিনের বাচ্চা ছেলে যারা সমন্বয়ক নাম করে দাপিয়ে বেড়াচ্ছে এবং তারা সব ইসলামাইজেশনের গল্প করছে, এই অপগণ্ডদের দ্বারা বাংলাদেশের সরকার চলে না, রাষ্ট্র দিয়ে এরা চালায় নাকি? মূর্খের দল রাষ্ট্র চালাতে পারে? ছাগলকে দিয়ে ধানের চাষ হয় নাকি? বাংলাদেশে সেটাই চলছে, ছাগলটা ধানের চাষ করছে। ফলে এটা একটা অত্যন্ত বাজে ব্যাপার। এগুলো এই প্রত্যেকটা কথা আমি আমার ব্যক্তিগত স্তরে বলছি, এটা আমার দলের কোনো মুখপাত্র হিসেবে বলছি না, প্রথমে বলে নেওয়াটা ভালো। আমি একজন রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক হিসেবেই কথাগুলো বলছি, আমার দলের কোনো মতামতের মধ্যে প্রতিফলন ঘটেনি, দল তার নিজের মতো করে বলবে। আমি অ্যানালিসিস করে এই কথা বলছি যে রাষ্ট্র পরিচালনা, সরকার পরিচালনা এত সহজ ব্যাপার নয়। এরা ভেবে নিয়েছে যে সরকার পরিচালনা বোধহয় ওদের ওই ঢাকার ময়দানে মারপিট করার মতো ব্যাপার আর কি, যা আবার তাই হয়েছে। ফলে যত তাড়াতাড়ি এদের ক্ষমতায় সরিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় বসানো যায় আমার মনে হয় তত তাড়াতাড়ি মঙ্গল। বাংলাদেশের যে সাধারণ মানুষ রয়েছে তাদের মধ্যে কি কোথাও শিক্ষার অভাব রয়েছে যে কারণে আজকে বাংলাদেশের এই পরিণতি বলে মনে করছেন? একটা কথা বলি, বাংলাদেশে শিক্ষার যে বিরাট অভাব আছে সেটা আমি বলবো না, কারণ বিগত প্রায় 20 বছরে
শিক্ষাক্ষেত্রে বা অন্যান্য সোশ্যাল ডেভেলপমেন্টে যে ইয়ার্সটিকে বাংলাদেশ ভালো জায়গায় রয়েছে, একদম উড়িয়ে দেওয়া যায় না, বাংলাদেশ ভালো জায়গায় রয়েছে। এবং কোনো কোনো ক্ষেত্রে মানে এর আগে আমরা দেখেছি যে সেই তথ্যগুলো আবার খুব একটা মেনে নেওয়া মুশকিল, বিভিন্ন সব বই পড়া আন্তর্জাতিক সংস্থাগুলো দেয়, তাও যদি দেয় বলছি যে কোনো কোনো ক্ষেত্রে হয়তো বাংলাদেশ ভারতকে ছাড়িয়ে গিয়েছিল, মানে ওই হিউম্যান ডেভেলপমেন্টের ক্ষেত্রে। কারণ ভারতের জনসংখ্যা 142 কোটি আর বাংলাদেশের জনসংখ্যা 18 কোটি, তাও বাংলাদেশের জনসংখ্যা যথেষ্টই, তাদের মানে জমির অনুপাতে ওদের জনসংখ্যাটা বেশি। যাই হোক, এখন যেটা দরকার ছিল সেটা হচ্ছে যে মানুষগুলো আস্তে আস্তে শিক্ষার জায়গায় এসছে, ওখানে মহিলাদের ক্ষমতায়ন হয়েছে, মহিলা মানে বাংলাদেশে মহিলাদের হাতে সবচেয়ে বেশি এক সময় গ্রামীণ ফোন ছিল, এগুলো কিন্তু উন্নতি হয়েছে, অস্বীকার করার উপায় নেই। কিন্তু পরে দেখা গেল যে গোটা বাংলাদেশি সমাজটা না আস্তে আস্তে ইসলামিক ফান্ডামেন্টালিস্টদের হাতে চলে গেছে। আমি এর আগে তোমাকে বলেছি যে বাংলাদেশে প্রথমে জিয়াউর রহমান, তারপর এইচ.এম. এরশাদের একদম প্ল্যান মাফিক, বিশেষত এইচ.এম. এরশাদের প্ল্যান মাফিক যে কাণ্ড কারখানা কিছু করেছিলেন, তাতে প্রচুর পরিমাণ সব মাদ্রাসা গজিয়ে উঠেছিল। সে মাদ্রাসা না কিছু নিয়ন্ত্রণ, তার পড়াশোনার উপর কোনো নিয়ন্ত্রণ নেই, সিলেবাসের উপর কোনো নিয়ন্ত্রণ নেই, সে মাদ্রাসায় কি শিক্ষা ভগবান জানে, খারিজি মাদ্রাসা সব। সেই মাদ্রাসার ডিগ্রি নিয়ে অনেকে সব সরকারের ভেতরে ঢুকে পড়েছে, যা ঢুকে পড়ার ফল যা হবার তাই হলো, তারা সরকারের ভেতরটা প্রশাসনটাকে নষ্ট করে ফেলেছিল, প্রশাসন ইনএফেক্টিভ হয়ে গিয়েছিল। আর এই মাদ্রাসাগুলো বা সেগুলোতে যে সমস্ত ছাত্র বেরোচ্ছিল প্রত্যেকটাই ধর্মান্ধ, তারা মনে করে মহিলারা ঘরের বাইরে বেরোবে না, মহিলারা একদম গোটা মাথা থেকে পা অব্দি ঢেকে ঢেকে বেরোবে, মহিলারা কাজ করবে না, সমস্ত ওদের ক্ষোভ আক্রোশ মহিলাদের উপরে। মানে বাংলাদেশ হলে তুমি আর তালিবান শাসন, তুমি আর তাহলে বাংলাদেশ হলে সাংবাদিকতা করতে পারবে না, মাথায় একদম বোরখা নিয়ে তোমাকে ঘুরে বেড়াতে হবে। ফলে এই যে অবস্থা এটা বাংলাদেশে কিন্তু ঘটেছে, ফলে আলটিমেটলি বাংলাদেশ অবশ্য পিছিয়ে গেছে। তাই বাংলাদেশ একদম ভয়ঙ্কর পিছিয়ে পড়া শিক্ষায় সেটা কিন্তু নয়, তথ্যটা বলে না। কিন্তু এই যে ইসলামাইজেশন এবং এই মাদ্রাসা শিক্ষার যে প্রভাব, কুপ্রভাব, সেটা বাংলাদেশকে একেবারে কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে, ধ্বংস করে দিচ্ছে। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।